বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক বছর আগের প্রাকৃতিক ধ্বংসলীলার ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেবভূমি কেদারনাথ। এরই মাঝে আজ ফের খুলল কেদারনাথ মন্দির। ধর্মীয় আচার মেনেই খুলল মন্দিরের দরজা। এক বছর আগের প্রকৃতির ধ্বংসলীলার ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি কেদার। ভেসে গিয়েছে জনপদ, প্রাণ গেছে বহু মানুষের। ধ্বংসলীলার স্মৃতিকে সঙ্গী করেই ফের স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এই দেবভূমি। আজ ফের খুলল কেদারনাথ মন্দির। মন্দির শুদ্ধি হয়েছে আগেই। ধর্মীয় আচার মেনে আজ মন্দিরের দরজা খুলল। পবিত্র এই দিনেও বৃষ্টি পিছু ছাড়ল না কেদারের। আজও আকাশের মুখ ভার, শুরু হয়েছে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে বৃষ্টি চলবে আরও দিন তিনেক। উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয়ের জেরে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এক বছরের জন্য গুরুদ্বার হেমকুণ্ড সাহিব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তরাখণ্ড পুনর্নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক আংশিক আর্থিক সাহায্য দিলেও রাজ্য হিসেবে উত্তরাখণ্ডের উন্নতি পিছিয়ে গেল অন্তত ৩ বছর, এমনটাই মনে করা হচ্ছে। इसलिए लेकर आऊँ, जैसे यहाँ पर सुनसान पड़ गया था, मैं इसलिए ये झंडा लेके आऊँ। यहाँ सदा ही झंडा झूलते रहे, हर वक्त यहाँ रौनक लगी रहे और भक्त लोग श्रद्धालु से यहाँ आए के लिए लेके आए। ये भगवान को श्रद्धा हमारी है और लोग भी इसी तरह श्रद्धा से यहाँ आए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে ফের নির্বাচনী সভায় এসে ঝড় তুললেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সারদা টেট সহ বেশ কিছু ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে চ্যালেঞ্জ ছড়েন মোদী। পশ্চিমবঙ্গে ফের নির্বাচনী সভায় এসে ঝড় তুললেন নরেন্দ্র মোদী। এবার অবশ্য সুর কিছুটা নরম ছিল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। যদিও সারদা টেট সহ বেশ কিছু ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে চ্যালেঞ্জ ছড়েন মোদী। আজ পশ্চিমবঙ্গে এসে মোদী বললেন, পশ্চিমবঙ্গের সঙ্গে এতদিন বঞ্চনা করেছে কেন্দ্র। বাঁকুড়ার সভায় তিনি বললেন, কেন্দ্রে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের উন্নয়নে জোর দেবেন তিনি। আর সেই চাপেই পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের কাজ করতে হবে। बदले की भावना से नहीं आए, हम बदलाव के लिए आए हैं। और मेरे बंगाल के भाइयों बहनों, दीदी मेरे पर कितना ही हमला क्यों न करे, मेरी कितनी ही आलोचना क्यों न करे, कितना ही अनर्गणत झूठे आरोप लगाए, लेकिन मैं आपको विश्वास दिलाता हूं, जब बंगाल की सेवा करने का मुझे मौका मिलेगा, मैं पीछे नहीं रहूंगा। ये लिख करके रखिए। दीदी ने मुझे क्या कहा, दीदी ने मुझे कितनी गालियां दी, दीदी ने मुझे कितना बदनाम किया, दीदी ने कितना झूठ बोला, इसके आधार पर मैं बंगाल का निर्णय नहीं करूंगा। मैं बंगाल के लोगों के लिए बंगाल का काम करूंगा। ये मेरा आपको वादा है भाइयों। और आप देख लीजिए, अब तक बंगाल को दिल्ली सरकार से लड़ाई लड़ने में टाइम गया है। दिल्ली सरकार ने बंगाल को हमेशा झगड़े में ही फंसा के रखा है। मैं बदले की राजनीति करने के लिए नहीं, बदलाव की राजनीति करने के लिए आया हूं। বাংলাদেশি শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা সবাইকে ফেরত যেতে হবে। নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার জনসভায় অবস্থান স্পষ্ট করলেন মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বললেন, ধর্মীয় কারণে বিতাড়িতরা শরণার্থী, তারা যথাযোগ্য সম্মান নিয়ে এদেশেই থাকবেন, কিন্তু অন্যদের ফেরত যেতে হবে। বুঝিয়ে দিলেন, ভোটের আগে সুর না চড়ালেও बीजेपी তার সাম্প্রদায়িক লাইন থেকে সরেনি। जरा बंगाल का और गुजरात का हिसाब देख लीजिए। प्राइमरी एजुकेशन मुसलमानों का गुजरात में करीब 60% से ज्यादा है और बंगाल में 50% से भी कम है। ये इनका सेकुलरिज्म देखो भाइयों बहनों। पर कैपिटा इनकम गुजरात के गांव में मुसलमान की पर कैपिटा इनकम 700 रुपये से ज्यादा है और बंगाल में 500 रुपये से भी कम है। ये है इनका वोट बैंक का राजनीति।
गुजरात में मुसलमानों की जनसंख्या 8% 9% है। बंगाल में वो जनसंख्या 20-22% है। भाइयों बहनों, गुजरात के अंदर सरकार में उच्च पदों पर जो मुसलमान नौकरी करते हैं वो संख्या है 8.5%, 8.5%, जबकि बंगाल लेप गीत गा रहा है सेक्युलरिज्म का, दीदी गीत गा रही है सेक्युलरिज्म के, कांग्रेस वाले गीत गा रहे हैं सेक्युलरिज्म के। यहां 22-24% पॉपुलेशन है और नौकरी में जगह सिर्फ 1.2% को है। कहिए किसने किसका न्याय किया? बांग्लादेश से जिनको खदेड़ा जाता है, जो मेरी भारत मां के संतान थे, जो भारत मां को प्यार करते हैं, जो दुर्गाष्टमी मनाते हैं, आज भी बांग्ला बोलते हैं, वो मेरे भाई हैं। उनका रक्षा, उनका सम्मान, उनका गौरव वैसा ही होगा जैसे भारत मां के बेटे का होता है। लेकिन वोट बैंक की राजनीति करने के लिए ये जो घुसपैठिए आ रहे हैं, उनको वापस जाना ही पड़ेगा। পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোটে রিগিং নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। আসানসোলের সভায় তার অভিযোগ, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সারদা চিটফান্ডে অভিযুক্তদের জেলে ঢোকালে তবে বুঝবো মমতা ব্যানার্জি আসল বাঘ। সারদা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করলেন, কিন্তু এবার যেন সুর অনেকটা নরম। সেই প্রসঙ্গ তুলেই আজ হালকা মেজাজে মোদির চ্যালেঞ্জ, নিজেকে আসল বাঘ প্রমাণ করতে সারদায় দোষীদের আগে জেলে পাঠান মুখ্যমন্ত্রী। সারদার পাশাপাশি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করলেন টেট কেলেঙ্কারি নিয়েও। पेपर टाइगर से इतनी डरती क्यों? और असली टाइगर सामने आया तो आपका होगा क्या? अगर पेपर टाइगर इतना महंगा पड़ रहा है तो जब पता चलेगा असली टाइगर की ताकत, तब आपका हाल क्या होगा दीदी? अरे आप टाइगर की बातें कर रही हो, अगर दम हो, टाइगर तो उसमें होता है जो शारदा चिटफंड के लोगों को जेल में डाल दे, जांच करे, गरीबों के पैसे लाए, तब टाइगर मानेंगे। टाइगर कभी चोर लुटेरों को बचाने का काम नहीं करता है। ये ऐसा कैसा देश है, ऐसे कैसे कानून है, ऐसी कैसी सरकारें हैं कि कोई भी कंपनी खोल दे, नेताओं के आशीर्वाद ले ले, 4 फोटो निकलवा दे और फिर जनता की जेब को काटते रहे, चिट फंड चलाते रहे, लाखों लोगों को लूटते रहे और सरकार में बैठे लोग तालियां बजाते रहे, तालियां बजाते रहे। भाइयों बहनों, मैं लूट के खिलाफ लड़ाई लड़ रहा हूं, मैं लूट के खिलाफ लड़ाई लड़ रहा हूं और इसलिए भाइयों बहनों, मुझे आपके आशीर्वाद की जरूरत है। दीदी, देश जानना चाहता है, बताओ दीदी, जरा देश जानना चाहता है, बताओ ये टीटी स्कैम क्या है? जरा बताओ, ये शिक्षकों की भर्ती में ये जो गफला हुआ है, क्या है? जवाब दो। गफला हुआ है कि नहीं हुआ है भाइयों? भ्रष्टाचार हुआ है कि नहीं है? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহারাষ্ট্রের রায়গড় জেলায় দিবা সাওয়ানবাড়ি এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত। ঘটনায় মৃতের সংখ্যা 10 জন এবং আহত হয়েছে 50 জন। মহারাষ্ট্রের রায়গড় জেলায় দিবা শাওনবাড়ি এক্সপ্রেসে 4টি কামরা লাইনচ্যুত। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত হয়েছে 50 জনেরও বেশি। আজ সকাল 8টা নাগাদ নাগোঠানের কাছে একটি সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিলিফ ট্রেন। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল। দুর্ঘটনার জেরে ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। রেল মন্ত্রকের তরফে জারি হওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। গুরুতর আহতদের দেওয়া হবে 50,000 টাকা। তুলনামূলকভাবে কম আহতদের দেওয়া হবে 10,000 টাকা। রোহা স্টেশনে হেল্পলাইন ডেস্ক চালু করেছে রেল। जब भी गाड़ी पटरी से है ना, जब भी ब्रेक मारने के बाद ऐसा लगा बहुत जोर से ब्रेक मारा उसने। उसके बाद हमको लगा कि बहुत हिल रहा है। इधर उधर हिलने के बाद एक साथ में डब्बा गिर। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে সোনামুড়া স্পোর্টস হল গড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া পশ্চিম অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। সোনামুড়া স্পোর্টস হল করে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, সিপিএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান প্রমুখ। রক্তদান শিবিরে উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, ডিওয়াইএফআই আয়োজিত এই রক্তদান শিবিরের একজন মহিলা সহ মোট 43 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। টুডন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এক যুবতীর অশ্লীল ছবি ইন্টারনেট ও মোবাইলে ছড়ানোর অভিযোগে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল তাদের কৈলাসহর আদালতে তোলা হয়। ঘটনা কৈলাসহর ইয়াজিখাউড়া গ্রামে। কুপ্রস্তাবে সায় না দেওয়ায় 4 যুবক এক নাবালিকার মুখাবয়বের অশ্লীল ছবি জুড়ে দিয়ে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। কৈলাসহর ইয়াজিখাউড়া গ্রামের বাসিন্দা এই পরিবার অত্যন্ত দরিদ্র। নাবালিকার পিতা শারীরিক প্রতিবন্ধী, বহু কষ্টে সংসার চালান। সংসারে অভাব অনটন ও বিপন্নতার সুযোগে এলাকার মোহাম্মদ শামসুদ্দিন, ফারুক আলী, আব্দুল বাতিন ও দালিকুর রহমান বেশ কিছুদিন ধরে নানা ধরনের কুপ্রস্তাব দিচ্ছিল ওই মেয়েটিকে। এমনকি অভিযুক্তরা নানা প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলারও কুপ্রস্তাব দেয়। টিউশন থেকে ফেরার পথে তাকে নানাভাবে উত্তপ্ত করা শুরু করে। এমনকি স্কুলের ওয়ালে বিশ্রী ভাষায় অনেক কুরুচিকর কথা লিখে রাখে, যা পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ মুছে দেয়। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে নাবালিকাকে বাবুরবাজার মাদ্রাসার সামনে রাস্তায় দাঁড় করিয়ে অভিযুক্তরা হুমকি দেয়, যদি নাবালিকা তার মনোভাব না পাল্টায় তাহলে এরা তার এমন অবস্থা করবেন যে সে কোনোদিনও সমাজে মুখ দেখাতে পারবে না। গত রবিবার শামসুদ্দিনের স্ত্রী নাবালিকাকে অভিযুক্তদের কার্যকলাপের অবহিত করলে নাবালিকা বিষয়টি মৌখিকভাবে থানায় জানায়। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর শুরু করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে দলবল নিয়ে নাবালিকার বাড়িতে হামলা চালায়। আশেপাশের মানুষ ছুটে এলে এরা পালিয়ে যায়। গত 27 এপ্রিল এই নাবালিকা এই 4 যুবকের বিরুদ্ধে থানায় সুস্পষ্ট ও লিখিত অভিযোগ জানায়, সেই সঙ্গে নিরাপত্তা প্রদানেরও আর্জি করে। ছেলেরা সবই কেন বয়াত থাকতো, আর আমি যখন স্কুলে বা প্রাইভেটে যেতাম তখন তারা আমার হয়তো মানতেই বেনে দরিয়ানো, তারা দরিয়ানো মানতেইব, ও কথাটা মানতেইব, নাইলে আমরা তো এমন অবস্থা করলাম যাতে সমাজে মুখ আইতে না পারে। ওটার থেকে তো সব কিছু চলে জানাইছে, কিন্তু কেউ অজ্ঞাইছে। নারী সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর আইন থাকলেও
পুলিশি নিষ্ক্রিয়তা ও সঠিক তদন্তের অভাবে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। পুলিশের কাছে সুস্পষ্ট অভিযোগ থাকলেও পুলিশ লিখিত অভিযোগের 5 দিনের দিন 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে এফআইআরে একজনের নাম রয়েছে আব্দুল বাতিন। পুলিশ এদের আজ আদালতে পেশ করেছে। তাদের বিরুদ্ধে আইপিসি 2টি ও আইটি এর 1টি ধারা প্রয়োগ করা হয়েছে। পুলিশের অভিমত, তাদের কাছে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কৈলাসহরে নাবালিকা সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেলেও পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। এই ঘটনার সঠিক বিচার নাবালিকার পরিবার পায় কিনা, এটাই এখন কৈলাসহরবাসীর প্রশ্ন। ওই যে এটা তার এটা বেশি কথা উড়াইলে তো এটা নিজের মান সম্মানের লসি। এখন এটা বহুত ইয়েরটা গিয়া এটা সহ্য করি করি এই যে ভালো লাগছে এখানে লাগছে এটা গতবার ক্লাস 9-এ থাকতো, তো আমি মানুষের কানো দিছিলাম ওই যে মান সম্মানটা বোঝাই থাকতো। এখন দেখছি মান সম্মানের উপরে উঠে গেছে, নামাতে হয়ে যাই মানুষের তো এটা নামাতে মারিলার বাড়িতে, তো আমি এটা যেদিকে গিয়া বাসি দিকে যাবেন না। বাউন্ডারি ওয়ালের মধ্যে তো বিশ্রী লেখা আর এটা মাতিয়া লাভ নেই জানরা তো। তখন মাইয়া ইয়া হয়েছে মোলা মোলা বাদ্য ভাষায় যা কিছু জানি দেখিয়া রাখছে কান্দে আন্দে ইয়া হয়েছে। ঠিক আছে আমি গেছি, গিয়া পাইছি এখানে মাস্টারে। এই মাস্টারটা দেখিয়া আর একজন এলবার বেটি তারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অমরপুর মহকুমার বিভিন্ন স্থানের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে গুড়িয়ে গেল লালগিরি ভিলেজ কমিটি এলাকার বেশ কিছু ঘর, কিন্তু ক্ষতিগ্রস্তরা এখনো কোনো সাহায্য পায়নি। মহকুমার বিভিন্ন স্থানের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে গুড়িয়ে গেল লালগিরি ভিলেজ কমিটি এলাকার বেশ কিছু ঘরবাড়ি। ইতিমধ্যে সরকারি সাহায্যের আবেদন জানিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে প্রায় 200 দরখাস্ত জমা পড়লেও লালগিরি পঞ্চায়েতের মতো ক্ষতিগ্রস্ত ভিলেজগুলি থেকে এখনো কোনো সাহায্যের আবেদনপত্র জমা পড়েনি মহকুমা শাসকের কার্যালয়ে। গত 29শে এপ্রিল সন্ধ্যায় আসা এই ঘূর্ণিঝড়ের সময় ঘরেই ছিলেন অনন্ত যাদব ও তার স্ত্রী পদ্মরানী জমাতিয়া। ঝড়ের অবস্থা বেগতিক দেখে দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিতে না নিতেই দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে তাদের বাস্তু ভিটেটি। অনুরূপভাবে ঝড়ের তাণ্ডব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থমানিক জমাতিয়া, পাতাল জমাতিয়া, কমলাসাধন জমাতিয়ার মতো বেশ কিছু দুস্থ উপজাতি পরিবারের বাস্তুঘর। এদিকে ঝড়ের তাণ্ডবে ঘর ভেঙে পড়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পার্টির স্থানীয় নেতৃবৃন্দের নিকট খবর দিলেও নির্বাচনী আচরণবিধির ছুতো তুলে কোনো নেতাকর্মী যেমন লালগিরি এলাকা সফর করেননি, তেমনি প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিও লালগিরিবাসীদের কোনো খোঁজ খবর রাখেননি। এ ব্যাপারে বলতে গিয়ে পদ্মরানী জমাতিয়া বলেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অর্ধসমাপ্ত কাজ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আমবাসা ব্লকের জনৈক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত মানুষ ডিএম এর দ্বারস্থ হয়। অর্ধসমাপ্ত কাজ করেও পুরো কাজ না করিয়ে অর্থ হাফিজের অভিযোগ উঠল আমবাসা ব্লকের জনৈক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় 2013-14 অর্থ বছরে আমবাসা ব্লকের কুলাই গন্ডাচড়া গ্রামে ডুলাইছড়া ডাইভারশন স্কিমে ছড়ায় আটকে থাকা জল যাতে বসত বাড়িঘর জমির ক্ষতি না করতে পারে তার জন্য তৎকালীন জেলাশাসক সিসি ব্লক নির্মাণ বাবদ 20 লক্ষ টাকা মঞ্জুর করে। কথা ছিল এপার ওপারে 60 মিটার করে সিসি ব্লক নির্মাণ করে ছড়ার পাশে বাড়িঘর রক্ষা করা হবে। ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার তাপস রুদ্রপাল ছড়ার এক পাশে 35 মিটার সিসি ব্লক নির্মাণ করে প্রোটেকশন দেয়, কিন্তু অপর পারে কোনো ব্লক বসানো হয়নি। এলাকাবাসী গঙ্গা কৃষ্ণ মলসুম, নেহের কলই, বিশ্বপতি কলই, মহেন্দ্র মলসুম, হামপুইয়া কলই জানান, ডিএম রেগা ফান্ডে 20 লক্ষ টাকা দিলে কি হবে? ইঞ্জিনিয়ার বাবু ছড়ার এক পাশে কিছু বোল্ডার বসায়, অপর পাশে কোনো কাজ করেনি, যার ফলে সামান্য বৃষ্টিতে মানুষের বসতবাড়ি ভিটা ভাঙতে চলেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মানুষ ডিএম এর হস্তক্ষেপ চাইছে। এখানে দেখা যায় মানে যখন ক্ষতি করার সময় কাজটা তো আমার মতে কাজটা সুবিধা না, আমরা তো পাড়ার নেতাও না কিচ্ছু না, আমরা কইতাম পারি না। যখন গাড়ি তখন সময় করে কাজটা পালান, আমরা ক্যামেরাও করছি, কিন্তু এতে ইঞ্জিনিয়ারে তো এটা আমাদের কথা তো কিছু শুনেই না। এর উপরেও ওই দেখেন না, আপনারা দেখেন না এখানে সব মানে ভাঙিয়েছে, ওই আধা আধা রব এরিছে। এটা কাজ না ভালো হওয়ার লোকই তো এই যে সব রোদ দেখা যায়। যদি কাজটা ভালো হইতো তাহলে এরকম রোদ দেখা যায়।
কোনো দিন না। যে এখন আমার মনে হয় এক কথাই কাজটা এক ভালো বছর হয়েছে। হয়েছে দিনে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আইছে আর এসডিও আইছে কইছে এটা বোর্ডার প্রোটেকশন এটা করতে এটা কইছে বোল্ডার কি ভালো হয়েছে যেটা নির্মাণ করছে ভালো হয়েছে এটা নির্মাণটা ভালো হইতেছিল সম্পূর্ণ দেওয়া হইতেছিল সাধারণ বিষয়ে